আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে ভারতে। আজ এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ তিমির বরণ চ্যাটার্জি। আকাশবাণীতে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারত দ্রুতগতিতে এগোচ্ছে। ভারতের এই ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দ্রুতগতিতে এগোনোর আসল রহস্যটা কোথায়? ভারতবর্ষে যে দ্রুতগতিতে এগোচ্ছে তার পেছনে প্রধানত দুটো কারণ আমি খুঁজে পাই। নাম্বার ওয়ান হচ্ছে ভারতবর্ষের নিজের কনজামশনটা অনেক বেশি। আমাদের জনসংখ্যা প্রায় 145 কোটি। এই 145 কোটির জন্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার তারই একটা বিরাট ভাণ্ডার রয়েছে। যত আমাদের জনসংখ্যা বাড়ছে বা লেখাপড়া যত বেশি হচ্ছে, এডুকেশন হচ্ছে, তত আমাদের রিকোয়ারমেন্টস বেশি লাগছে, তত আমাদের বাড়ি বেশি লাগছে, তত আমাদের আইফোন দরকার হচ্ছে বা বিভিন্ন ধরনের রেকোয়ার হচ্ছে। তা ভারতবর্ষের নিজস্ব জনসংখ্যা একটা বিরাটভাবে কন্ট্রিবিউট করে। আর একটা সারা পৃথিবীর এতদিন ধরে ম্যানুফ্যাকচারিং হাব বিশেষত চায়না এটাকে হোল্ড করেছিল, কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন যে সমস্ত দেশ, ইউরোপিয়ান দেশ বলুন, আমেরিকান দেশ, তারা এখন মনে করছে যে না, একটা কান্ট্রির ওপর যদি আমি পুরোপুরি ডিপেন্ড করি, যে কোনো সময় কোনোভাবে রাজনৈতিক বা অন্য আর্থিকভাবে কোনোভাবে যদি অ্যাফেক্টেড হয়, তাহলে আমার পুরো ম্যানুফ্যাকচারিং সেক্টরটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে চায়না প্লাস ওয়ান এই কনসেপ্টটা এসছে। সেই জন্য ইউরোপিয়ান কান্ট্রি বলুন, আমেরিকান কোম্পানি বলুন, যারা পুরো ম্যানুফ্যাকচারিংটা চায়নার ওপর ডিপেন্ড করতো, তারা এখন তাদের ম্যানুফ্যাকচারিং বেসটা অন্যদিকেও ছড়িয়ে দিচ্ছে। এবং যেহেতু ইন্ডিয়া একটা গ্রোয়িং ইকোনমি, এখানে কোনো কিছুর অভাব নেই, এখানে ম্যান পাওয়ার রয়েছে, র মেটেরিয়ালস রয়েছে, ভালো এনভায়রনমেন্ট রয়েছে, জল পাওয়া যায়, ইলেকট্রিসিটি প্রচুর, তো সেই রকম দেশকে কেউ ছাড়ে? আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাবস আমরা নিয়ে নেব। এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে ভারতবর্ষ প্রথম দিকেই স্থান নিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখন চায়না প্লাস ওয়ান, তো কোনো একদিন এরকমও সময় আসবে যখন ইন্ডিয়া প্লাস ওয়ান হতে পারে, সেরকম হতে পারে। তখন হয়তো ইন্ডিয়ার কাজই অন্যান্য দেশ থেকে তৈরি করিয়ে নিতে হবে। আজ যেমন আমেরিকা, সে নিজের কিছু তৈরি করে না, কিন্তু তার কাছে সে টেকনোলজি নিয়ে বসে আছে। সে এখন বলে আমার টেকনোলজি আমার কাছে থাকুক, তুমি বাবা আমাদের তৈরি করে দাও, অনেক কস্ট কমে। হয়তো এমন সময় আসবে যখন ভারতবর্ষ চিন্তা করবে যে না, আমি টেকনোলজিটা হোল্ড করব, অন্যান্য থার্ড কান্ট্রি থেকে আমি প্রোডাকশন করে নেব। এখন দেখা যাচ্ছে আপনার স্যামসাং, অ্যাপেল, গুগল, ওরা ইন্ডিয়াতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে শুরু করেছে। সেক্ষেত্রে কি এমন ওরকম দিন আসতে পারে এখন দাঁড়িয়ে, মানে যদি ভাবা যায় যে ভারতবর্ষ সেরকম টেকনোলজিক্যালি একটা পাওয়ারফুল একটা জায়গায় চলে যাবে? নিশ্চয়ই আসবে। ভারতবর্ষের তো সমস্ত এলিমেন্টস বর্তমান রয়েছে না, আমাদের কি অভাব রয়েছে বলুন তো। আর একটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর সাথে কি ইন্টারন্যাশনাল সাপ্লাই চেনের কোনো সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই রয়েছে, কারণ শুধু ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমার তার জন্য জায়গা দরকার, ইলেকট্রিসিটি দরকার, প্লাস গোডাউন দরকার। একটা জিনিস ম্যানুফ্যাকচারিং করতে গেলে আরও বহু পার্টস দরকার। সেই সমস্ত পার্টস যদি আমাদের দেশে তৈরি না হয়, আমাদেরকে যদি বিদেশ থেকে আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাপ্লাই চেন প্রবলেমটা আসছে। সেই জন্যে ভারতবর্ষ দেখবেন এখন আইটি থেকে আরম্ভ করে সব কিছু তার নিজের দেশে নিয়ে চলে আসছে। ভারতবর্ষ একটা নতুন স্কিম তৈরি করেছে, তাকে বলা হয় প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, পিএলআই স্কিম। এই পিএলআই স্কিমে প্রায় 20টার মতন ইন্ডাস্ট্রিকে আইডেন্টিফাই করেছে। কোনগুলো? যেগুলোতে ভারতবর্ষ কিছুটা উইক ছিল, যে সমস্ত জায়গায় আমরা পুরোপুরি ইম্পোর্টের উপর ডিপেন্ড করতাম, যেমন ফার্মাসিউটিক্যালের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। আপনি যে ওষুধ খান, তার মেন ড্রাগসটা কিন্তু 30-40% বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই ড্রাগটা থেকে আবার নতুন করে ওষুধ তৈরি হয়। ইলেকট্রনিক্স রয়েছে, ইলেকট্রনিক্স এরিয়া আমরা অনেক পিছিয়ে ছিলাম। এখন ইলেকট্রনিক্স এরিয়া ভারতবর্ষ পৃথিবীর মধ্যে বোধহয় দ্বিতীয় কি তৃতীয় নম্বর স্থানে চলে এসছে। আমরা এখন সারা পৃথিবীকে আইফোন সাপ্লাই করছি, মোবাইল, যেটা আজ 3 থেকে 4 বছর আগে কখনো কোনো চিন্তাই করতে পারতাম না। অটোমোবাইল একটা বিরাট বড় জায়গা, আর ভারতবর্ষ বোধহয় 3rd or 4th হাইয়েস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচার ইন দ্য ওয়ার্ল্ড।
আপনি পৃথিবীর যে কোনো দেশে দেখবেন ভারতবর্ষের গাড়ি চলছে। তো এইগুলোকে পিএলআই স্কিমে এনেছে। পিএলআই স্কিমের অর্থ হচ্ছে কি, এই কোম্পানিগুলো তৈরি করতে গেলে ইনিশিয়াল যে টাকাটা দরকার হয় ক্যাপিটাল, তার একটা ইনসেন্টিভ গভর্নমেন্ট দেয়। তার ফলে কি হচ্ছে, বিদেশি যে সমস্ত কোম্পানিগুলো টেকনোলজি নিয়ে এদেশে আসছে, তাদের কোম্পানি স্থাপনে অনেক খরচা কমে যাচ্ছে এবং এতে তাদের কস্ট কমে যাচ্ছে এবং তাতে তাদের প্রফিট হচ্ছে। তাই এটা উইন উইন সিচুয়েশন। ভারতবর্ষ তাদেরকে যেমন ইনসেন্টিভ দিচ্ছে, এই ইনসেন্টিভ বিনিময়ে তারা যে কোম্পানিটা তৈরি করছে, সেই কোম্পানিতে আমাদের লক্ষ লক্ষ লোক কাজ করছে, তাহলে আমাদের জাতীয় উৎপাদনটা বেড়ে যাচ্ছে। টেক্সটাইলের ক্ষেত্রে যে কটন, সেটা বেশিরভাগটাই বোধহয় আমাদের ইম্পোর্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্টটা কতখানি কমাতে পারি? না, প্রোডাকশন ইম্পোর্ট পুরোটা করতে হয় আমার জানা নেই। যতদূর আমি জানি, গুজরাট, মহারাষ্ট্র এরা প্রথম সারির তুলো উৎপাদনকারী। ভারতবর্ষের টেক্সটাইল হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যে ম্যাক্সিমাম লোককে চাকরি দেয়। টেক্সটাইলে আমাদের প্রায় ধরে দেখুন 5 কোটি লোক ইনভলভ রয়েছে, অনেক রয়েছে। এই টেক্সটাইলের মধ্যে আপনার জুট মিলগুলোও পড়ছে কিন্তু। তো তার ফলে টেক্সটাইলের উন্নতির সাথে সমাজের উন্নতিটা খুব বেশিভাবে, কারণ বহু লোক এর ওপর ডিপেন্ড। মানে আপনি ধরতে পারেন, যদি 5 কোটি লোক কাজ করে, 5 ইন্টু অন্তত 25 কোটি লোকের খাদ্য এক টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেয়। এর সাথে আপনার কৃষিক্ষেত্রও জুড়ে যাচ্ছে এবং কৃষির উন্নতির সাথে টেক্সটাইলের উন্নতি, কারণ টেক্সটাইলের মেন র মেটেরিয়ালটা হচ্ছে তুলো। এখন তো টেক্সটাইল শুধু তুলো থেকে হয় না, এখন আপনার সিনথেটিক টেক্সটাইল এসে গেছে। আমি যতদূর জানি, প্রথম থেকেই ভারতবর্ষ রপ্তানির দিক থেকে টেক্সটাইল একটা বিরাট ভূমিকা অবলম্বন করেছে। আর টোটাল এক্সপোর্ট সব মিলিয়ে তার মধ্যে টেক্সটাইল একটা বড় অংশ অধিকার করে রেখেছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে স্টার্ট আপের দিক দিয়ে এখন দেখা যাচ্ছে ভারত অনেক এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো স্টার্ট আপের ক্ষেত্রে সরকার কি ভূমিকা পালন করছে এটাকে বুস্ট করার জন্য? সরকার এর পেছনে প্রচুর পরিমাণে সাহায্য করছে। শুধু আর্থিক সাহায্য না, বিভিন্নভাবে টেকনোলজিক্যাল সাপোর্ট করে। আর একটা সবচেয়ে বড় হচ্ছে ধরুন ট্যাক্স। এই স্টার্ট আপ কোম্পানিগুলো করলে তাদের টোটাল যে ইনকাম হয়, একটা সার্টেন পিরিয়ড পুরোপুরি ট্যাক্সের বাইরে রেখে দেওয়া হয়, এগুলোকে সাপোর্ট করার জন্যে। এছাড়া এমন আইন কানুনগুলো তৈরি করে দিয়েছে যাতে স্টার্ট আপ পরিচালনা করতে অনেক সুবিধে পায়। ব্যাংকিং সুবিধে বলুন, মুদ্রা লোন, সেই লোন পাওয়া যায়, টেকনোলজিক্যাল গাইডেন্স পাওয়া যায়। স্টার্ট আপের মধ্যে ইউনিকনেস আছে। যে জিনিস সবসময় তৈরি করছেন, বিক্রি করছেন, সেগুলো কিন্তু স্টার্ট আপের মধ্যে আসে না। স্টার্ট আপ হচ্ছে, ধরুন আপনি একটু টেকনোলজিক্যাল ইনোভেশনস তৈরি করছেন, ধরুন উবার, এটা তো একটা টেকনোলজি, কিন্তু টেকনোলজিকে কি সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, যেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা একটা ট্যাক্সির জন্য ওয়েট করতে হতো, টেকনোলজি চেঞ্জ করে দিয়েছে, যার ফলে আপনি 5 মিনিটের মধ্যে গাড়ি পেয়ে যাচ্ছেন। এটা তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। একদম। এই যে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তাদেরকে সরকার বলছে তুমি এখন চিন্তা করো এই সমস্ত জায়গায়, আমি তোমাকে সাপোর্ট করব, যাতে আমার দেশটা ভালোভাবে চলে, আমার মানুষরা ভালো থাকে। আর ধরুন কমিউনিকেশন টেকনোলজি উন্নতি হওয়ার ফলে আমাদের অনেকের জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়ে গেছে। যে কাজটা আমরা করতে পারতাম একদিনে, এখন বোধহয় তার 5 গুণ বেশি কাজ আমরা করতে পারি। যে কোনো ডেভেলপ কান্ট্রি হয়, তারা শুধু একটা দিকেই চেয়ে থাকে, কী করে আমি টেকনোলজিক্যালি ডেভেলপ করব। 2047 সালের মধ্যে আমরা উন্নত দেশ হচ্ছি, তখন কিন্তু আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বর্তমান যা অবস্থা আছে তা থেকে বহুত পরিমাণে বাড়াতে হবে। এবং টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে এডুকেশানটা কিন্তু মনে রাখবে, সব কিছু ইন্টার রিলেটেড। এডুকেশান ছাড়া আপনার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে না। এডুকেশান মানে বিকম, বিএ, বিএসসি নয়, নলেজ ওরিয়েন্টেড। কারিগরি হতে পারেন, আপনি একাডেমিক হতে পারেন, কিন্তু নলেজ ওরিয়েন্টেড হতে হবে। যত হবেন তবেই আপনি উন্নত দেশের মধ্যে পৌঁছতে পারবেন। এই সব কিছুর মধ্যে একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। আমাদের আনএমপ্লয়মেন্ট রেট চলে এসছে 4.5 to 5% কাছে। এটা একটা খুব ভালো জায়গা। তো এমপ্লয়মেন্টও শুধুমাত্র ইন্ডাস্ট্রি প্রোভাইড করে না, ইন্ডাস্ট্রি ছাড়াও আমাদের রয়েছে কৃষি। জাতীয় ইনকামের মাত্র 16% কন্ট্রিবিউট করে কৃষি, কিন্তু মনে রাখবেন 40% লোক কৃষির উপর ডিপেন্ড করে, কিন্তু তারা ভ্যালু উৎপাদন করে অনলি 16 to 17% অফ দ্য জিডিপি। আমাদেরকে এই কৃষির উৎপাদনটাও বাড়াতে হবে। যে জমিতে আপনি 20 মণ পান, সেখান থেকে আপনাকে 30 মণ আনতে হবে। কারণ কৃষির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি জানেন? ভগবান। কি ভগবান? না, প্রকৃতি।
আপনি ইন্ডাস্ট্রি বাড়াতে পারবেন, একটা কারখানার জায়গায় দুটো কারখানা করতে পারবেন। আপনি কৃষির ক্ষেত্রে জমি বাড়াতে পারবেন। তাহলে আপনাকে প্রোডাকশন বাড়াতে গেলে কি করতে হবে? টেকনোলজি দরকার। সেই একই জায়গায় আমি বারবার পৌঁছে যাচ্ছি। সব কিছুর মূলে যেটা সরকারের একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে রেভিনিউ। তো রেভিনিউ কালেকশনের, রেভিনিউ ইনক্রিজের দিক থেকে ভারত সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে বর্তমানে? ভারতবর্ষ তো একটা ওয়েলফেয়ার স্টেট। এর রেভিনিউটা ডিপেন্ড করে তার নাগরিকদের আর্থিক অবস্থার ওপর ডিপেন্ড করে। তো সেই জন্যে বিভিন্ন ধরনের রেভিনিউ কালেকশনস রয়েছে। 2017 সালে জিএসটি চালু করেছেন এই সরকার। এটা একটা মারাত্মক ভালো কাজ করেছেন। এটা দিয়ে আমাদের রেভিনিউ অনেক বেড়ে গেছে। 2017 সালে যখন জিএসটি হয়েছিল তখন যে ইনডাইরেক্ট ট্যাক্স রেট ছিল, মানে যে ট্যাক্সটা আমাদের দিতে হতো, এক্সাইজ, সেলস ট্যাক্স, তার প্রায় 28 থেকে 30% ছিল। এখন কিন্তু সেই জিএসটি রেট অ্যাভারেজলি আপনি 15 থেকে 16% পাচ্ছেন। এতটা কমিয়েও কিন্তু আমাদের রেভিনিউটা অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে কি, আমরা বহু লোককে এই ট্যাক্সের মধ্যে আনতে পেরেছি। আগে ছিল কিছু লোককে ট্যাক্স দিত, বাকি লোকটা বেরিয়ে যেত। আপনি এমন কিছু জিনিস কিনতে পারবেন না যেখানে আপনি জিএসটি, আপনি হয়তো বুঝতে পারছেন না, কারণ ভ্যালুর মধ্যে ওটা ঢুকে রয়েছে। আপনি যখন জুতো কেনেন তখন একটা রেট পান, কিন্তু ওর মধ্যে যে কি ঢুকে আছে আপনি জানেন না, ওর মধ্যে কিন্তু জিএসটি ঢুকে আছে। আর একটা হচ্ছে, এই বছর আয়করের ঊর্ধ্বসীমা অনেক বাড়িয়ে দিয়েছে। এখন আপনি 12 লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন বছরে, তার ট্যাক্স নেই। সরকার কিছুটা বেনিফিট দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন জিএসটি রেট কমিয়ে দিয়ে সরকারের বোধহয় রেভিনিউটা কিছু কমে গেছে। কমেনি। তার কারণ হচ্ছে এই রেট কমে যাওয়ার ফলে যে মানুষ একটা জিনিস কিনতো সে এখন দুটো জিনিস কিনতে পারছে। তার ফলে কি কনজামশনটা বাড়ছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে, আমি ট্যাক্স কমিয়ে দিচ্ছি বটে, কিন্তু তুমি একটা জায়গায় দেখবে দুটো কিনবে, তিনটে কিনবে, ওই তিনটে দিয়ে যে টাকাটা রেভিনিউ হবে সেটা আমি আগে যা পাচ্ছিলাম তাই। তাতে মানুষের স্বাচ্ছন্দ্য বাড়বে, আরও বেশি অ্যাভেলেবিলিটি। ধরুন সিমেন্ট, আগে সিমেন্টে 28% ট্যাক্স ছিল। মানে 100 টাকা যদি সিমেন্ট হতো তাহলে আপনাকে কিনতে হতো 128 টাকা পাওয়া। এখন সেখানে 18% হয়ে গেছে। যারা বাড়ি করছে তাদের পক্ষে অনেকটা বেনিফিট রয়ে যাচ্ছে। তার ফলে কি হলো, রেটটা কমাবার সাথে সাথে কমপ্লায়েন্সটা বেড়ে যায়। এটা স্ট্যাটিস্টিক্স বলে যে যদি আপনি রেট কমিয়ে দেন এবং সমস্ত বেনিফিট যদি দেন মানুষকে, মানুষের যে আইন করবেন সেটা যদি তার বেনিফিশিয়াল হয়, তাহলে লোকে সেটা কমপ্লাই করে, তারা সেটা মানে। জিএসটি রেটের ফলে যে আমাদের কনজামশনসটা অনেক বেড়ে গেছে, প্র্যাকটিক্যালি 2 মাস 3 মাসের থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরও। কিন্তু আমাদের এখনও ফিসক্যাল ডেফিসিট রয়েছে 4 to 4.5%। ফিসক্যাল ডেফিসিট মানে আমাদের টোটাল যত ইনকাম আর টোটাল যত এক্সপেন্ডিচার তার মধ্যে ডিফারেন্স কিন্তু এখনও 4 to 4.5% রয়েছে। মানে আমাদের এক্সপেন্ডিচারটা বেশি আছে। এখনও আমরা রেভিনিউয়ের সাথে এক্সপেন্ডিচারটা টোটালি এক করতে পারিনি। যদিও গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে এটাকে 2%-এর কাছাকাছি নিয়ে আসা। সেটা গভর্নমেন্ট ঘোষণাও করেছে এবং ইনফ্লেশন রেট এখন অনেক কমে গেছে। 8%, 9%, 10% আমি দেখেছি ইনফ্লেশন। এখন সেটা 1%-এর নিচে এসে গেছে। কোভিড আমাদের শুধু নয়, সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে গেছে। তা সত্ত্বেও আমরা যে এখন মাথা তুলে চালাচ্ছি এবং অত্যন্ত গর্বের সাথে চালাচ্ছি, তার পেছনে ভারত সরকারের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা, চিন্তাধারা কন্টিনিউয়াস তারা করে যাচ্ছে। আগে আমাদের বাজেট এলে শুধুমাত্র ফিনান্সিয়াল প্ল্যানিংটা আমরা জানতে পারতাম। এখন আমরা দেখছি সারা বছর ধরে সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে আর্থিক অবস্থার উন্নতি হয়। 7.2 এবং 7.3% রিয়েল জিডিপি গ্রোথ পৃথিবীর মধ্যে হাইয়েস্ট এখন। গতবারে বোধহয় আমরা 8%-এর কাছাকাছি অ্যাচিভ করেছি। এটা একটা বিরাট বড় সাফল্য। আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আজকের এই আলোচনা থেকে তিমির বরণ চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং আগামী দিনে আশা করছি যে 2047 সালের মধ্যে বিকশিত ভারতে আমরা পৌঁছতে পারবো। আপনি আকাশবাণীকে আপনার মূল্যবান সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনলেন বিশেষ আলোচনা, বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরণ চ্যাটার্জির সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনা সাধনা দাস বসু।